হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আনাদার লেকচার অফ ফিজিক্স প্লেটার। তো তোমরা সবাই কেমন আছো? আমরা মহাকর্ষ সম্বন্ধে আলোচনা করছিলাম। আজকে মোটামুটি আমরা শেষ করব মহাকর্ষ চ্যাপ্টারটা। আজকে আমরা আজকে আমরা পড়ব লিকুইড সম্বন্ধে, তরল সম্বন্ধে, রাইট? তরলের প্লবতা সম্বন্ধে এবং আর্কিমিডিসের সূত্র সম্বন্ধে। ওকে, আচ্ছা, লেকচার শুরু করার আগে আমি কয়েকটা প্রশ্ন করব, যেটা আমরা আজকের লেকচারে যে প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা খোঁজবার চেষ্টা করব, রাইট? প্রথম প্রশ্ন হলো, জলে কোনো জিনিস ভাসে কেন? কোনো জিনিস ডুবে যায়, আবার কোনো জিনিস ভাসে, রাইট? কেন? ওকে। দ্বিতীয়ত, এক বালতি জল ওপরে নিয়ে যেতে আমার যত কষ্ট হয়, জলের মধ্যে দিয়ে ভেতরে ভেতরে যদি আমি নিয়ে যাই বালতিটাকে, এক বালতি জল পূর্ণ আছে অবশ্যই, তাহলে আমার কষ্ট কম হয় কেন? ওকে। থার্ড কোয়েশ্চেন, একটা বাটখারা, 1 কিলো ওজনের বাটখারা, 1 কিলো ওজনের বাটখারাকে আমি জলে ফেললাম, সেটা ডুবে গেল। ওকে, কিন্তু আমি 1 কিলো ওজনের বাটখারাকে যদি গলায় গুলিয়ে একটা কড়াইয়ের মতো স্ট্রাকচার তৈরি করি এবং ওইভাবে যদি আমি জলে রাখি, তাহলে সেটা ভেসে থাকে কেন? ওকে, তাহলে এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজবো। ওকে, অলরাইট। তাহলে একটা জিনিস দেখো, কোনো বস্তু যখনই কোনো তরলের মধ্যে ভেসে থাকছে, এটা যদি আমি ধরি যে তরলের সারফেস এরিয়া, সেখানে যদি আমার কোনো বস্তু ভেসে থাকে, তার মানে কি বস্তুটির ওজন তো আছে নিচের দিকে, রাইট? যখনই ভেসে আছে মানে কি বস্তুটি ডুবে যাচ্ছে না। ডুবে যাচ্ছে না মানেই কিন্তু বস্তুটির ঊর্ধ্বমুখী একটা বল আছে, যেটা তার ওজনকে ব্যালেন্স করছে, রাইট? তাহলে সেই বলটা কোথা থেকে আসছে? এটা যদি আমার mg হয়, তাহলে উপরের যে বলটা আছে, সেই যদি আমি একটা নর্মাল বল ধরি উপর দিকে, তাহলে এই বলটা কোত্থেকে আসছে? এই বলটা অবশ্যই লিকুইড দিচ্ছে বা জল দিচ্ছে। ওকে, যে কোনো লিকুইডের মধ্যেই যদি কোনো বস্তুকে ডোবানো হয়, সেই বস্তুটি একটি ঊর্ধ্বমুখী চাপ অনুভব করে। সেই চাপটাকে আমরা ইংরেজিতে বলি বুয়ান্সি, BUOYANCY, বুয়ান্সি, এবং বাংলায় এটাকে বলা হচ্ছে প্লবতা। এটাকে বলা হচ্ছে প্লবতা। তার মানে কি, কোনো তরলের মধ্যে যদি কোনো বস্তুকে ডোবানো যায়, তাহলে কিন্তু সেই তরলটা সবসময় একটা ঊর্ধ্বমুখী চাপ দেয় বস্তুটির ওপর। সেই চাপটাকে বলা হচ্ছে প্লবতা বা বুয়ান্সি। অলরাইট, বাংলায় বলছি প্লবতা, ইংরেজিতে বলছি বুয়ান্সি। এই চাপটা কোত্থেকে আসছে? এই চাপটা অ্যাকচুয়ালি আসছে, দেখো, যে কোনো বস্তুর ওজন আছে, রাইট? এই বস্তুটার ওজন আছে, ওজনের জন্য এই বস্তুটা নিচে পড়ছে, রাইট? তাহলে জলেরও ওজন আছে, এই বস্তুটা যখন আমার হাতের উপর আছে, তাহলে হাতের উপর এই বস্তুটা একটা চাপ দিচ্ছে, রাইট? তাহলে জলেরও একটা ওজন আছে, মনে রাখবে। জলের সেই ওজনের জন্যই কিন্তু এই চাপটা তৈরি হয়। উপর দিকে কেন হয় সেটা আমরা ক্লাস 11-এ গিয়ে ডিটেলে পড়বো। ওকে, উপর দিকেই কেন হয় মনে রাখবে, বস্তুর স্ট্রাকচারের জন্য। বস্তুর শেপটা এমন হয়, সে মানে বস্তুর একটা স্ট্রাকচার থাকে, তো স্ট্রাকচারের জন্যই কিন্তু উপর দিকে চাপটা বস্তু অনুভব করে। এটাকে বলা হচ্ছে প্লবতা। আচ্ছা, এখানে ছোট্ট করে বলে রাখি, চাপ কাকে বলে? চাপ এবং বলের মধ্যে পার্থক্য কি? চাপ এবং বলের মধ্যে পার্থক্য কি? দেখো, বল হচ্ছে ফোর্স, এখানে mg হচ্ছে বল। ওকে, আমি ছোট্ট করে একটা জিনিস বলি। একটা ধরে নিচ্ছি, একটা পেরেকের ওপর তুমি যদি হাতটাকে রাখো, পেরেকে, এই যে পেনটা, এই পেনটা ধরে নিচ্ছি, পেনটার মধ্যে যদি আমি হাতটাকে নিয়ে যাই, তাহলে আমার লাগবে, রাইট? এবার যদি আমি পেনটাকে আরো 3-4টে পেন এরকম ভাবে রাখলাম, তার উপরে হাতটা রাখলাম, তাহলে দেখবে আমার কিন্তু অনেক কম লাগবে। ওকে, এভাবেই দেখবে অনেক সময় ম্যাজিক দেখায় যারা, যে একটা অনেকগুলো নেল বেড যাকে বলে, মানে পেরেকের বিছানা, তার উপর শুয়ে থাকে এবং উপরে ইট রেখে ভাঙে অনেকে, দেখবে, রাইট? সার্কাস দেখায়, স্টান্ট ম্যান যারা আছে তারা এসব করে। কিন্তু এই যে অনেকগুলো পেরেক আছে, এর উপর তারা শুয়ে পড়ে একটা ইট রাখা হয় উপরে, এবং সেটাকে মেরে ভাঙা হয় হাতুড়ি দিয়ে, এবং দেখা যাচ্ছে যে খালি গায়ে শুয়ে থাকে, কিন্তু তার গায়ে কিছুই হয় না, কোনো কাঁটা ফোটে না। কেন ফোটে না? আছে তো, পেরেক তো আছে নিচে। এবার যদি ধরো সে যদি একটা পেরেকের ওপর শুতো, তাহলে কিন্তু সেই পেরেকটা তার গায়ে গেঁথে যেত, রাইট? কেন হচ্ছে এখানে? এখানে দেখো, এখানে যে লোকটি শুয়ে আছে, তার যে ওজনটা নিচের দিকে আছে, mg, রাইট? এই এতগুলো যে পেরেক আছে যখন, তখন তার যে চাপ কাকে বলে? চাপ হচ্ছে, বা প্রেসার বা চাপ হচ্ছে বল পার ইউনিট এরিয়া, মানে প্রতি ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ হচ্ছে সেটাকে বলা হচ্ছে চাপ। ইউনিট হচ্ছে পাস্কাল, মনে রাখবে, পাস্কাল, PA দিয়ে
রিপ্রেজেন্ট করা হয়, PA পাস্কাল। ওকে, এর ইউনিট হচ্ছে পাস্কাল। ওকে, এটা হচ্ছে প্রেসার। তাহলে এখানে কি হচ্ছে দেখো, একটা নিডল যদি একটা আমার যদি পেরেক থাকে, তার এরিয়া কত, খুব তীক্ষ্ণ, তো তার এরিয়া খুব সামান্য। তাহলে আমার যদি এইটা ছোট হয়, এটা খুব ছোট হবে এরিয়াটা, তাহলে ফোর্স মানে প্রেসারটা অনেক বেশি হবে, রাইট? কিন্তু সেক্ষেত্রে কি হবে, প্রেসার যেহেতু বেশি, তাহলে এটা ঢুকে যাবে পেরেকটা গায়ের মধ্যে, গেঁথে যাবে, রাইট? কিন্তু এখানে মোটামুটি ধরি যদি আমার 1000টা মতো পেরেক থাকে, তাহলে কি হবে, তার আমার এরিয়াটা ইন্টু 1000 হয়ে গেল, মানে কি আমার এই প্রেসারটা 1000 গুণ কমে গেল, 1000 ভাগ কমে গেল, রাইট? তার জন্য কি হবে, তার এই যে একটা নিডলের যে প্রেসার সেটা অনেক কম হবে, রাইট? যার জন্য এটা গায়ে বিঁধতে পারবে না। বোঝা গেছে? আর এই জন্যই কিন্তু যখন যে কোনো কাটারি দেখবে ধারালো করা যাবে, যখনই আমরা মারি কাটারি দিয়ে, তার প্রেসারটা অনেক বেশি হতে পারে যাবে। ওকে, এই পাস্কাল মানে কি এখানে বলে রাখি, পাস্কাল মানে হচ্ছে নিউটন, ফোর্স পার ইউনিট এরিয়া মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, এটাই হচ্ছে পাস্কাল কিন্তু। অলরাইট, তাহলে এই চাপটা বোঝা গেছে। এই যে ঊর্ধ্বমুখী চাপ, সেটাকে বলছি আমরা প্লবতা। এই ঊর্ধ্বমুখী চাপের জন্যই কিন্তু বস্তুর ওজন কিছুটা কমে যায়। এই ক্ষেত্রে আর্কিমেডিস আমাদের একটা সূত্র দিয়ে গেছেন কতটা ওজন কমবে সেই সম্বন্ধে। আর্কিমেডিসের সূত্রটা আমরা দেখি। আর্কিমেডিস কি বলেছেন? আর্কিমেডিসের সূত্র কি বলছে? সূত্র বলছে যে যদি কোনো বস্তু আংশিকভাবে বা সম্পূর্ণভাবে কোনো তরল পদার্থের মধ্যে নিমজ্জিত হয় বা ডুবে থাকে, তাহলে সেই বস্তুটির ওজন কিছুটা হ্রাস পায়। এই কতটা ওজন হ্রাস পেল, সেটা হচ্ছে যে পরিমাণ তরল পদার্থ ডিসপ্লেসড হয়েছে বা সরিয়ে, বস্তুটি নিমজ্জিত হওয়ার জন্য যে পরিমাণ তরল পদার্থ সরিয়ে দিয়েছে, তার ওজনের সমান। আবার বলছি, কোনো বস্তুকে যদি আংশিকভাবে বা পুরোপুরিভাবে কোনো তরলের মধ্যে ডুবিয়ে দেওয়া যায়, তাহলে বস্তুটি যে পরিমাণ ওজন কমে, সেটা হচ্ছে বস্তুটি দ্বারা প্রসারিত জলের ওজনের সমান। ওকে, ইংরেজিতে বলছি, when a body is partially or completely immersed in a liquid, the body loses some weight and this weight loss is equal to the weight of the liquid displaced by the body. এর মানে কি? মানে হচ্ছে, এটা আমি লিখছি না, তোমরা লিখে নিও। ওকে, এর মানে হচ্ছে, ধরে নিচ্ছি একটা বস্তু, এমন একটা কন্টেনার তৈরি করলাম, যেটা এরকম একটা কন্টেনার তৈরি করলাম, ঠিক আছে, যার মধ্যে আমার কানায় কানায় জল পূর্ণ আছে, একদম কানায় কানায় জল পূর্ণ আছে। মানে কি, কিছু জিনিস ডোবালেই সেটা উপচে পড়ে যাবে। আচ্ছা, ডুবালে কেন জিনিস উপচে পড়ছে জলটা? কেননা এই যে বস্তুটা আছে, এর একটা আয়তন আছে, তো এইটা আমি হাতের মধ্যে দিয়ে যাচ্ছে না কেন? কেননা হাতটাকে সে সরাতে পারছে না, এইখানেও আমার সরাতে পারছে না, তো রাইট? তা এটা যদি লিকুইড হতো, তাহলে কি হতো, এটা লিকুইডটাকে সরিয়ে দিয়ে, তরলটাকে সরিয়ে দিয়ে নিজের জায়গা বানিয়ে ঠিক নিচের দিকে চলে যেত বা ডুবে যেত, রাইট? সেই যে সরিয়ে দিচ্ছে যে জলটাকে বা তরলটাকে, সেই তরলটাই হচ্ছে প্রসারিত জল। ওকে, প্রসারিত তরল। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি একটা কন্টেনার নিলাম, এরকম একটা পাত্র নিলাম, যার কানায় কানায় আমি জল পূর্ণ করেছি, এবং এখানে আর একটা কন্টেনার আমি রেখেছি জলটাকে ধরার জন্য, যে জলটা উপচে পড়বে। ওকে, এবার আমি কি করলাম, একটা বস্তু নিলাম, একটা দড়ি দিয়ে বাঁধা বস্তু, এর মধ্যে ধীরে ধীরে ডোবাতে থাকলাম। এর মধ্যে আমি যদি কিছুটা ডুবাই, বস্তুটা ধরো এতটা ডুবালাম, তাহলে কি হবে, বস্তুটা কিছুটা পরিমাণ জল অপসারিত করবে, রাইট? সেই জলটা কোথায় আসবে, এদিক দিয়ে গিয়ে এখানে পড়বে। ওকে, এবার বস্তুটা বাইরে আমি যদি ধরি যে ওজন তার ছিল 50 গ্রাম, ধরে নিচ্ছি বাইরে তার ওজন ছিল 50 গ্রাম, ঠিক আছে, এবং তার কিছুটা ডোবানোর ফলে, ডুবিয়ে দেওয়ার ফলে তার ওজন কিছুটা হ্রাস পেয়েছে, কারণ অপর দিকে জল চাপ দিচ্ছে, রাইট? হ্রাস পাওয়ার জন্য তার ওজন হয়েছে, ধরে নিচ্ছি আমি 40 গ্রাম। জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় তার ওজন হচ্ছে 40 গ্রাম ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এর ওজন হ্রাস পেল কত? 50 মাইনাস 40 সমান 10 গ্রাম ওজন হ্রাস পেয়েছে। এবার যদি আমি এই যে অপসারিত জল আছে সেটাকে যদি আমি আলাদা করে ওজন করি, তাহলে দেখব এই জলটার ওজন ঠিক 10 গ্রাম হবে। জলটার ওজন 10 গ্রাম ওয়েট, অ্যাকচুয়ালি 10 গ্রাম ওজন বলা ভুল হবে, 10 গ্রাম ওয়েট। ওকে, তাহলে এই জলটার ওজনও ঠিক 10 গ্রাম ওজনই হবে। অলরাইট, এটা হচ্ছে আর্কিমেডিসের সূত্র। এবার আমরা এক এক করে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। প্রশ্নগুলোর উত্তর কি? প্রথমত আমরা বলেছিলাম কোনো জিনিস
ডুবে না কেন বা ভেসে থাকে কেন, তার উত্তর আমরা পেয়ে গেছি অলরেডি। কেননা যে কোনো লিকুইড বা তরল ওপর যখনই কোনো বস্তু তরলের মধ্যে নিমজ্জিত হয়, বস্তুটি ঊর্ধ্বমুখী একটি চাপ দেয় বস্তুটির মধ্যে, তরলটি বস্তুটির মধ্যে ওপর একটি ঊর্ধ্বমুখী চাপ দেয়, যাকে প্লবতা বলছি আমরা। সেই প্লবতার কারণেই বস্তুর ওজন হ্রাস পাচ্ছে। হ্রাস পেতে পেতে যদি বস্তুর ওজন পুরোপুরি হ্রাস পায়, মানে কি এই অপসারিত জলের বা তরলের ওজন যদি 50 গ্রামই হয়, তাহলে কি হবে, এটা পুরোপুরি এই ওজনটাই হ্রাস পেয়ে যাবে, 50 গ্রাম ওজনই হ্রাস পেয়ে যাবে, মানে কি বস্তুটি আর ডুববে না, ভেসে থাকবে, রাইট। তাহলে সেই যে অবস্থায় যখন পৌঁছে তখন বস্তুটি ভেসে থাকে, অলরাইট। যদি বস্তুটির ওজন এই জলের ওজনের চেয়ে বেশি হয়, তাহলে বস্তুটি আস্তে আস্তে ডুবতে থাকবে। ওকে, এটা আমার প্রথম কোশ্চেনের আনসার পেলাম আমরা। দ্বিতীয় কোশ্চেন আমরা দেখেছি, বললাম কি যে একটা বাটখারা নিয়েছি, বাটখারা নিয়ে আমি বাটখারাটাকে জলে ফেললাম, সেটা ডুবে গেল। কিন্তু বাটখারাটাকে যদি আমি গলিয়ে একটা কড়াইয়ের মতো আকৃতি দিই, তাহলে জিনিসটা ভেসে থাকছে কেন? ধরে নিচ্ছি আমরা এখানে একটা বাটখারাকে আমি কড়াইয়ের মতো স্ট্রাকচার দিয়েছি, এখানে আমি কন্টেনারের মধ্যে যেটা ভেসে আছে, ওকে, জলের মধ্যে ভেসে আছে, অলরাইট। অ্যাপারেন্টলি বা আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, বাটখারাটা ছিল এইটুকুনি, আমার কড়াইটা হয়েছে বড়, তাহলে আমার কি হলো, এই ক্ষেত্রফলটা বেড়ে গেল। আপাত দৃষ্টিতে আমার কি মনে হচ্ছে, ক্ষেত্রফলটা বেড়ে গেছে, কিন্তু সত্যি কি বেড়েছে? আমার যে পরিমাণ ক্ষেত্রফল দেখো ডুবে আছে, বাটখারার যদি টোটাল ক্ষেত্র ও তলের যে ক্ষেত্রফলটা আমরা যদি ধরি, সেটা কিন্তু এর চেয়ে বেশি হবে। সুতরাং ক্ষেত্রফলটা কারণ নয়, মনে রাখবে, ক্ষেত্রফলটা কিন্তু কোনো কারণ নয়। এখানে কারণটা কি? কারণ হচ্ছে দেখো আয়তন, কারণ হচ্ছে আয়তনটা কিন্তু অনেক বেড়ে গেছে। আমার বাটখারা ছিল এইটুকুনি, যার আমার ভর কিন্তু দুটোর একই আছে, 1 কিলো ওজনের বাটখারা ছিল, এবং এটাও কিন্তু কড়াইয়ের ওজনে কিন্তু 1 কিলো, রাইট। কিন্তু আমার এর আয়তন অনেক বেড়ে গেছে। আয়তন বেড়ে গেছে মানে কি, যতটা আমার ডুবছে জল, জলের মধ্যে যতটা ধরে নিচ্ছি এতটা, তাহলে আমার এই যে আয়তনটা, এই যে আমার এই এতটার যে আয়তন আছে, সেই আয়তনের যে জল আছে তার ওজন কিন্তু 1 কিলো হয়ে গেছে, যার জন্য সে যে ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে সেটা কড়াইয়ের ওজনের সমান। তাহলে তারা দুজনে দুজনকে ব্যালেন্স করছে, এবং যার ফলে এটা ভেসে আছে। ওকে, স্ট্রাকচারটা চেঞ্জ করেছি বলেই কিন্তু এটা সম্ভব হলো। ঠিক একই কারণে জাহাজ, বড় বড় জাহাজ, অনেক বড় ওজন, অনেক বড় সাইজ এবং অনেক বেশি ওজন হওয়া সত্ত্বেও কিন্তু ভেসে থাকে। ওকে, সাবমেরিন ঠিক একই কারণে কখনো জলে ভাসে, কখনো জলে ডুবে যায়। ওকে, জলে কিছুটা জল নিয়ে সেটা ভেসে থাকে বা ডুবে যায়, অলরাইট। এখানে একটা ছোট্ট করে অঙ্ক করবো আমরা, ঠিক আছে, ছোট্ট অঙ্ক কিন্তু সহজ অঙ্ক, তাহলে একটা জিনিস তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। অঙ্কটা কি, ধরে নিচ্ছি একটা আমি সিলিন্ড্রিক্যাল বা চোঙাকৃতি, চোঙার শেপে একটা বস্তু নিলাম, এরকম চোঙার শেপে একটা বস্তু নিলাম, যেটা এরকম দেখতে। ওকে, একে আমি জলের মধ্যে ডোবাবো। জলের মধ্যে ডুবিয়ে ধরে নিচ্ছি এটার লেন্থ হচ্ছে এল, এল হচ্ছে এর লেন্থ, এবং এর সারফেস এরিয়া আমি ধরে নিচ্ছি কত, এ ধরে নিচ্ছি এর একটা সারফেস এরিয়া বা ক্ষেত্রফল, একটা তলের, যেটা সমান তলের ক্ষেত্রফল। ওকে, তাহলে এই টোটাল আয়তন কত, এল ইন্টু এ, আয়তন হচ্ছে এল ইন্টু এ ভলিউম, এল ইন্টু এ টোটাল ভলিউম। ওকে, তাহলে এর আমি ধরে নিচ্ছি এর ডেনসিটি বা ঘনত্ব হচ্ছে রো, বস্তু রো বি ধরে নিচ্ছে ঘনত্ব। ওকে, রো বি কেন, রো অফ দ্য বডি, ঘনত্ব, বডির ঘনত্ব হচ্ছে রো বি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমার এই বস্তুটির আমার ওজন কত হবে, ভর কত হবে, ভর হবে কত, আয়তন ভলিউম ইন্টু তার ঘনত্ব রো বি ইকুয়ালস টু, তাহলে কত হয়ে গেল আমার, ভি হচ্ছে এল এ, তাহলে এল এ ইন্টু রো বি, এটা হয়ে গেল আমার মাস। তাহলে ওজন কত হবে, বস্তুটির ওজন হচ্ছে কি, এল এ রো বি ইন্টু জি, এম জি। ওকে, এটা হলো আমার বস্তুটির ওজন। এবার আমি ধরে নিচ্ছি এই বস্তুটিকে আমি একটা তরল পদার্থের মধ্যে ডোবালাম, এই বস্তুকে আমি ধরে নিচ্ছি তরল পদার্থের মধ্যে ডোবালাম, এবং বস্তুটি ঠিক অর্ধেকটা ডুবে গিয়ে ভেসে থাকলো। ধরে নিচ্ছি বস্তুটি ঠিক অর্ধেকটা ডুবে গিয়ে ভেসে থাকলো, ওকে, বা কোনো একটা অংশ ডুবে গিয়ে ভেসে থাকলো। ওকে, ধরে নিচ্ছি একটা পার্ট এক্স, এক্স এক্স ডেপথ অবধি ডুবে এটা ভেসে আছে। ওকে,
তরলের ধরে নিচ্ছি ঘনত্ব হচ্ছে আর ডাব্লিউ, রো ডাব্লিউ হচ্ছে আমার তরলের ঘনত্ব। তাহলে আমরা বার করব যে এই দুটো যে তরল এবং বস্তুর যে ঘনত্ব আছে তাদের মধ্যে রিলেশন কি, মানে রো বি এবং রো ডাব্লিউ এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি আমরা সেটা বার করব। ওকে, এখানে দেখো কি একটু আগে কি বললাম, এটা ভেসে আছে মানে কি আমার তরলটা যে পরিমাণ চাপ দিচ্ছে তার ওজনের সমান, যেটা হচ্ছে এইটা। তাহলে তরলটা কি পরিমাণ চাপ দিচ্ছে, তরলটার যে আয়তন কত, তরলটার আয়তন এখানে, আচ্ছা ভিডব্লিউ করে দিই, ভিডব্লিউ সমান কি হচ্ছে এখানে ওয়াটার হিসেবে এক্স ইন্টু এ, যেহেতু এরিয়াটা আমার সমান, তাহলে এক্স ইন্টু এ হচ্ছে আমার ভি এ। তাহলে এম এ সমান কত, এম ডাব্লিউ সমান কি হলো, এম ডাব্লিউ সমান আবার ভি ডাব্লিউ ইন্টু রো ডাব্লিউ ইকুয়ালস টু এক্স এ রো ডাব্লিউ। ঠিক আছে, এটা হয়ে গেল আমার কি টোটাল মাস। তাহলে আমার ওজন কত হবে, এখানে আমার ওজন তরলটার ওজন কত হবে, ইকুয়ালস টু কি হবে মাস, তাহলে এক্স এ রো ডাব্লিউ ইন্টু জি। ঠিক আছে, এটা হয়ে গেল আমার তরলটার ওজন। তাহলে এই তরলটার ওজন এবং এই বস্তুর ওজন সমান, যেহেতু এরা ভেসে আছে, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে এল এ রো বি ইন্টু জি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানে আমি বলতে পারি এ এ ক্যান্সেল হলো আমার, এ ক্যান্সেল, তাহলে জি জি ক্যান্সেল অবশ্যই। দেয়ারফোর আমি কি বলতে পারি রো ডাব্লিউ, সরি রো বি বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই রো ডাব্লিউ জলের ঘনত্ব সমান কি হয়ে গেল, এটাকে আমি বাদিকে আনলাম, তাহলে এক্স ডিভাইডেড বাই এল। ঠিক আছে, দেখো এখানে আমি রিলেশন পেলাম একটা কি, দুটোর ঘনত্বের মধ্যে একটা রিলেশন পেলাম, আমার ঘনত্ব বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই তরলের ঘনত্ব সমান যে পরিমাণ যে বস্তুটা ডুবেছে ডিভাইডেড বাই যে পরিমাণ বস্তু টোটাল লেংথ অফ দা বস্তু। ওকে, এই যে রেশিওটা আমরা পেলাম, এই রেশিওটাকে বলা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব, যেহেতু আমরা এটাকে জল ধরেছি, সেটাকে যদি আমরা এই তরলটাকে জল নিয়ে নিই, তাহলে আমাদের এই যে রেশিওটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্ব কি হচ্ছে, আপেক্ষিক ঘনত্ব সমান হচ্ছে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব, অবশ্যই একই টেম্পারেচারে হতে হবে। বোঝা গেছে আপেক্ষিক ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্বের একক কি হবে, এর একক কোনো একক থাকবে না, কেননা ঘনত্বের একক কি এখানে হচ্ছে, যদি আমি সিজিএস নিই তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব বা কিলোগ্রাম পার সেন্টিমিটার কিউব মিটার কিউব, রাইট। তাহলে কিন্তু দুটোই দেখো ঘনত্ব বাই ঘনত্ব আছে, তাহলে দুটো ইউনিটই কেটে যাবে, সুতরাং আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই, মনে রাখবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে আজকে আমরা কি করলাম, আজকে আমরা করলাম আর্কিমেডিসের সূত্রটা পড়লাম, আর্কিমেডিসের সূত্র এবং কোনো বস্তু কেন ভেসে থাকে, মানে প্লবতা কাকে বলে সেটা পড়লাম, জল কেন চাপ দেয় বা কোনো লিকুইড কেন ঊর্ধ্বমুখী চাপ দেয় সেটা বুঝলাম, আপেক্ষিক ঘনত্ব কাকে বলে সেটা আমরা আজকে পড়লাম। ওকে, অলরাইট, আশা করি তোমাদের আজকে ক্লাস বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং ভালো লেগেছে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে, আবার নতুন একটা চ্যাপ্টারে অবশ্যই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, পড়াশোনা করো মন দিয়ে। See you guys in the next class. Till then, take care.